বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি মা আমাকে বলেন যেদিন আমি পুজো সম্পন্ন করব সেই দিন আমি আমার স্বামীকে দেখতে পাব। কিন্তু রাতে পুজো করার আগেই আমার শাশুড়ি মা একটা পারফিউম লাগিয়ে আমার ঘরে আসতেন আর আমার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসত। এইভাবে আমার বাচ্চা হয়ে যা। কিন্তু আজ অবধি আমি আমার স্বামীকে দেখতে পাইনি। একদিন আমি নাকে তুলো দিয়ে ঘুমোবার নাটক করি। সেই দিন আমার স্বামী আমার ঘরে আসে আর তাকে দেখে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে, কারণ শীত। আমার একটা খুব ধনী পরিবারে বিয়ে হয়েছিল। আমি এতে খুব খুশি হয়েছিলাম, কারণ ছোটবেলা থেকে আমি আমার কোনো শখ আহ্লাদ মেটাতে পারিনি। তাই আমি টাকার মূল্য বুঝতাম। মা বাবার কাছে আমরা টাকার জন্য মার খেয়েছি। যখন একটা বড়লোক পরিবারে আমার বিয়ে ঠিক হয় তখন আমি কিছু জিজ্ঞেস করি না যে আমার বিয়ে কার সাথে হচ্ছে। আমি শুধু এটা জেনে খুশি ছিলাম যে আমি এই দারিদ্র্য থেকে বেরিয়ে একটা বড় রাজপ্রাসাদে গিয়ে থাকতে পারবো, যেখানে আমার অনেকগুলো কাজের লোক থাকবে যাদেরকে আমি হুকুম করব আর তারা সব কাজ করে দেবে। আমার বিয়ের দিন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এত স্মার্ট আর দামি দামি জামা কাপড় পরা লোকগুলো আমার শ্বশুর বাড়ির লোক। তাদের চেহারায় একটা উজ্জ্বলতা ছিল। আমাদের ঘর তো গরিবের ঘর। আমরা সব সস্তার মেকআপ করেছিলাম। তারপর তারা যখন আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল তখন তাদের বাড়িটা আমি দেখতেই থাকি। সে বাড়ি তো নাই যেন একটা রাজপ্রাসাদ। মনে হচ্ছিল যেন আমি কোন রাজা মহারাজাদের দেশে চলে এসেছি। সেই বাড়িতে আসার পর সবার আগে আমার স্বামীকে দেখার ইচ্ছে ছিল, কারণ আমার মা বাবা বিয়ের আগে আমাকে তার ফটো দেখায়নি। তারা বলেছিল যে তুই একটা ভালো মেয়ে, আর ভালো মেয়েরা বিয়ের আগে তাদের স্বামীকে দেখার জন্য জেদ করে না। আমি মনে করি একটা মেয়ের জানার অধিকার আছে তার কার সাথে বিয়ে হচ্ছে, কিন্তু আমার মা বাবা আমাকে সেই অধিকার দেয়নি। শ্বশুর বাড়িতে আমাকে আমার স্বামীর বদলে আমার শাশুড়ি মা স্বাগত জানা, আর আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে যাবার বদলে আমার শাশুড়ি মায়ের ঘরে নিয়ে গিয়ে রাখা হয়। আমি ভাবলাম হয়তো বিয়ের কোন নিয়মকানুন বাকি আছে, সেগুলোই তারা পূরণ করতে আমাকে এখানে নিয়ে এসেছে। তারপর কিছু মহিলা আমার ঘরে আসে আর সব নিয়মকানুন পালন করে, কিন্তু আমার স্বামীর মুখটা ঢাকা ছিল আর আমি তখন মাথা নিচু করে বসেছিলাম। তাই তখন আমি আমার স্বামীকে দেখার সুযোগ পেলাম না। সবাই ঘর থেকে বেরিয়ে যাবার পর আমি আশা করছিলাম যে আমার শাশুড়ার মা আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে যাবেন, কিন্তু এমনটা হয়নি। তিনি ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে চলে যান। আমি ওনার ফেরার অপেক্ষায় বসে রইলাম। আধ ঘন্টা পরেও যখন উনি ফিরলেন না তখন আমার চিন্তা হতে শুরু করে। আমার মাথায় উল্টোপাল্টা চিন্তা আসছিল। নিজের স্বামীকে দেখতেও খুব ইচ্ছে করছিল, কারণ বিয়ের পর সব মেয়েদের ইচ্ছে হয় তার স্বামী তাকে ভালোবাসুক, তার প্রশংসা করুক, দুটো ভালোবাসার কথা বলুক। বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে যায়। আমি যখন উঠে দরজার দিকে যাচ্ছিলাম তখনই দরজাটা খুলে যায় আর আমার শাশুড়ি মা ছোরের মতন ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে উনি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেন। উনি আমার পাশে এসে বসলেন। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বৌমা, আমি জানি তোমার মনের ভেতর কি চলছে। তুমি এটাই ভাবছ তো যে তোমার স্বামী এখনো কেন ঘরে এলেন, আর তোমার শাশুড়ি মা বারবার তোমার কাছে কেন আসছে। বৌমা, আমি চাই না তোমার উপর কারুর নজর লেগে যাক। তুমি অবশ্যই তোমার স্বামীকে দেখবে, কিন্তু এখনো সেই সময় আসেনি। তুমি এক কাজ করো, এই শাড়িটা পাল্টে একটা হালকা শাড়ি পরে এসো যাতে তুমি আরাম করে ঘুমাতে পার। আমার শাশুড়ি মা খুব ভাল ছিলেন। উনাকে দেখেই মনে হচ্ছিল উনি একজন ভালো মানুষ। তিনি খুব পুজো আচ্ছা করতেন। আমার দেখে ভালো লাগে যে আমার শাশুড়ি মা বেশি মডার্ন নেয়, কারণ আমি নিজেই একজন গরিব ঘরের সাদাসিদে মেয়ে ছিলাম। খুব বেশি মডার্ন লোকেদের সাথে আমার মানিয়ে নিতে অসুবিধে হত। আমি শহরের চালচলন জানতাম না, এখানকার লোকেদের মতন সাজতেও জানতাম না। আমি শাড়িটা পাল্টে কিছুক্ষণ ঠাকুরের কাছে এসে বসলাম। আমার মনের আশঙ্কার কথা আমি ঠাকুরকে বলি। আমি কিছুক্ষণ পুজো করলাম। পুজো শেষ হওয়ার পর আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। তারপর আমি কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেই জানিন। যখন ঘুম ভাঙে তখন আমি দেখি আমি আমার শাশুড়ি মার ঘরে আছি। আমার শাশুড়ি মা আমার খুব যত্ন করছিলেন। উনি আমাকে একটা বালা জোড়া দিলেন আর বললেন, এটা পরে না, বাড়িতে অতিথিরা এসেছে, তাদের সাথে তোমাকে দেখা করতে হবে। এখন সকাল হয়ে গেছে, তুমি তোমার স্বামীর সাথে পরে দেখা করে নি। বাড়িতে অতিথিরা তোমাকে দেখতে আসছে। আমি ভালো জামা কাপড় পরে তৈরি হয়ে নিলাম। আমি বাড়ির নতুন বউ ছিলাম, তাই অনেকেই আমাকে দেখতে এসেছিল, কিন্তু তারা এসে আমাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। সবাই আশ্চর্য হয়ে বলতে লাগে, এই এতিকের বউ। আমি বুঝতে পারছিলাম না সবাই এরকম কেন করছে, কিন্তু তাদের মধ্যে কেউ টিককে দেখতে চাইল না। এতিকের কথা জিজ্ঞেস ও করল না। সবাই আমাকেই দেখতে ব্যস্ত ছিল। আমার যেন মনে হচ্ছিল সবাই আমার দিকে দেয়ার চোখে তাকাচ্ছে আর সবাই এটাই বলছে যে ভগবান তোমার মঙ্গল করুক, উনি যেন তোমাকে সাহায্য করেন। এসব দেখে আমার খুব অদ্ভুত লাগে। আমার শ্বশুর বাড়ির লোকেরা খুব ভালো ছিল। তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল। তারা আমাকে এটা একবারও অনুভব করতে দেয় না যে আমি একটা গরিব ঘরের মেয়ে। কিন্তু তখন আমি জানতাম না যে তারা আমাকে গরিব হওয়ার জন্য সহানুভূতি দেখাচ্ছিল না, বরং আমার দুর্ভাগ্যের জন্য সহানুভূতি দেখাচ্ছিল। বিকেলবেলা আমার শাশুড়ি মা আমাকে উনার ঘরে নিয়ে গিয়ে বসালেন।
উনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন আমি ওনাকে পিছু ডাকি। উনি বুঝতে পারলেন যে আমি উনাকে কেন ডাকছি। উনি বললেন, বৌমা, আমি জানি তুমি এতিককে দেখতে চাও, কিন্তু তাকে দেখার জন্য তোমাকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। তারপরে তুমি তোমার স্বামীকে দেখতে পারবে। কিসের পরীক্ষা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। বৌমা, তোমাকে আগে প্রমাণ করতে হবে যে তুমি এতিকের যোগ্য। আমি বলি, আমি যদি এতিকের যোগ্য না হই তাহলে সে আমাকে বিয়ে করল কেন? আমার শাশুড়ি মা অবাক হয়ে বলেন, আরে নিজের স্বামীকে দেখার জন্য এত তারা কিসের? আমাদের পরিবারের মেয়েরা তো নিজেদের স্বামীকে দেখতে এতটাই লজ্জা পায় যে যখন তাদের বাড়িতে সম্বন্ধ দেখতে যাওয়া হয় তারা সামনেই আসতে চায় না। বিয়ের পরও তারা বেশ কিছুদিন তাদের স্বামীর দিকে তাকাতে লজ্জা পায়। কিন্তু আজকালকার মেয়েরা অন্যরকম। তারা তাদের স্বামীর সাথে কথা বলার জন্য ছটফট করে। আমার শাশুড়ির চিন্তাভাবনাগুলো খুব অন্যরকম। আমি আর কিছু বললাম না। আমি ভাবলাম কতদিন আর উনি আমাকে আমার স্বামীর থেকে দূরে রাখতে পারবেন। এতিক ও নিশ্চয় আমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। ছেলেদের যখন বিয়ে হয়ে যায় তখন তারা বুড়ের সাথে সময় কাটানোর জন্য অস্থির হয়ে ওঠে। তাই আমি ভাবলাম মা আমাকে বেশি দিন আমার স্বামীর থেকে দূরে রাখতে পারবেন না। এই ভেবে আমি চুপ করে গেলাম। কিন্তু আমি আমার স্বামীর দিক থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। তাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছিল। রাতের বেলা যখন শাশুড়ি মা ঘরে আসেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, আজকেও কি আমি আপনার ঘরে শোব? উনি বলেন, আচ্ছা নির্লজ্জ মেয়ে, তোমার স্বামীকে দেখার খুব তাড়া, তাই না? তাও আবার বিয়ের পরের দিন। ঠিক আছে, চলো একটা কাজ করা যাক। তোমার স্বামী তোমার সাথে দেখা করবে, কিন্তু তোমাদের মধ্যে একটা পর্দা থাকবে। 7 দিন অন্তত এটাই চলবে। আর তোমাকে রোজ সকালে উঠে আরতি করতে হবে, আর শুতে যাবার আগেও আরতি করে শুতে যেতে হবে। আমাদের পণ্ডিত মশাই এটাই বলেছেন যে বিয়ের পর 7 দিন তোমাকে পুজো করতে হবে, আর এই 7 দিন তুমি তোমার স্বামীকে দেখতে পারবে না। আমার ছেলেও পুজোপাঠ থেকে দূরে থাকে। তাই পণ্ডিত মশাই বলেছেন যে তাকেও এই নিয়ম পালন করতে হবে। 7 দিন মন দিয়ে পুজো করার পর সে তোমাকে দেখতে পারবে। এতে এতিক ও শুধরে যাবে, তার ভগবানের প্রতি বিশ্বাস জাগবে। আমার মনে হল যে আমার শাশুড়ি মা মানুষ খারাপ না। উনি শুধু চান যে আমাদের দুজনের সম্পর্কের উপর ভগবানের আশীর্বাদ থাকুক। তিনি চান আমরা সুখে সংসার করি। তাই আমাদের নতুন জীবন শুরু করার আগে তিনি আমাদের ভগবানের আশীর্বাদ চাইতে বলছেন। আমি ওনার সিদ্ধান্তকে সম্মান করি। আমি বলি, ঠিক আছে মা, আমি এই নিয়ম পালন করতে প্রস্তুত। আমি সেই দিন থেকে এই নিয়ম মানতে শুরু করি। এটা দেখে আমার শাশুড়ি মা খুব খুশি হন আর বলেন, বৌমা, ভগবান তোমার মঙ্গল করুক। আশীর্বাদ করি তুমি আর ঢেতিক যেন সুখী হও। তোমরা দুজন দুজনকে যেন ভালোবাসতে পারো। আমি মাকে এটা বললাম না যে যেদিন আমি এতিকের সাথে 7 পাক ঘুরেছিলাম সেদিন থেকেই আমি ওকে ভালোবাসতে শুরু করেছিলাম। সেই দিন রাতে মা আমাকে বলেন, বৌমা, পণ্ডিত মশাই বলেছেন যে তোমাকে দিনে 5 বার পুজো করতে হবে। আজ তুমি শুধু একবার পূজা করেছ, তাই আজ তোমার স্বামীর সাথে দেখা হবে না। আমি উদাস হয়ে গেলাম। তারপর ভাবলাম, ঠিক আছে, কোন ব্যাপার না। আমি আমার স্বামীর জন্য দিনে 5 বার পুজো করতে প্রস্তুত। পরের দিন আমি মন দিয়ে 4 বার পূজা করলাম। শুধু রাতের পুজোটা বাকি ছিল। আমি খুশি ছিলাম যে আজ আমি আমার স্বামীর সাথে কথা বলতে পার। আমি তার মুখ দেখতে পারব না, কারণ মা বলে দিয়েছেন যে 7 দিনের আগে আমরা একে অপরের মুখ দেখতে পারব না। আমি আমার স্বামীর সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। তখন আমার শাশুড়ি মা ঘরে এসে বললেন, বুমা, বসে না থেকে রাতের পুজোটা সেরে না। কারণ যতক্ষণ না তুমি দিনের 5টা পুজো সম্পূর্ণ করবে ততক্ষণ আমি আমার ছেলের সাথে তোমাকে কথা বলতে দিতে পারব না। ওনার সাথে একটা সাদা দুপাট্টা নিয়ে এসেছিলেন। উনি বললেন, বুমা, এই দুপাট্টাটা মাথায় জড়িয়ে তারপর পুজো করবে। এটা পণ্ডিত মশাই দিয়েছেন আর বলেছেন এটা মাথায় জড়িয়ে রাতের পুজোটা করতে। আমি শাশুড়ি মায়ের কথা মতন দুপাট্টাটা মাথায় জড়িয়ে রাতে পুজো শুরু করলাম। সেই দুপাট্টাটা থেকে একটা সুন্দর গন্ধ আসছিল। গন্ধটা আমার একটু অদ্ভুত লাগে। তার কিছুক্ষণ পর আমি ছিমতে শুরু করি। আমার হাত পায়ের জোর কমে যায়। আমার চোখ বন্ধ হয়ে আস। আমি কিভাবে বিছানায় পৌঁছে গেলাম আমি নিজেই জানিন। মনে হলো কেউ যেন আমাকে কোলে করে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিন। তারপর আমি ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়লাম। সারা রাত এইভাবে কেটে গেল। যখন আমার ঘুম ভাঙে তখন আমার মাথায় ব্যথা করছিল। আমার ঘুম তখনও পুরো হয়নি। হাত পায়ে জোর পাচ্ছিলাম না। আমার খুব ক্লান্ত লাগছিল। আমার শাশুড়ি মা ঘরে এসে বলেন, এই নাও বৌমা, এই দুধটা খেয়ে নাও। উনি দুধের গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দেন আর বলেন, মনে হয় তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলে সারা রাত পুজো পাঠ করে। আমি বলি, কোথায় পুজো মা? আমি তো পুজোটা শেষই করতে পারিনি। তার আগেই আমার ঘুম পেয়ে গেল। মা বলেন, এ কি করলে তুমি বোম? তাহলে তো আমি আজকেও তোমাকে ঋত্বিকের সাথে কথা বলাতে পারব না। আমি ভাবি আমাকে কি এইভাবেই সারা জীবন আমার স্বামীর সাথে কথা বলার জন্য অপেক্ষা করে যেতে হবে। মা বলেন, ঠিক আছে বৌমা, তুমি আজকে মন প্রাণ দিয়ে পুজোটা শেষ কর। আজকে আমি ঋত্বিকের সাথে তোমায় কথা বলিয়ে দেব। আমি বলি, ঋত্বিক কি আমার সাথে দেখা করতে চায় না? মা বলেন, ও তো সারাদিন আমার মাথা খায়, বলে আমাকে নিশার সাথে কথা বলতে দা। কিন্তু আমি কি কর?
যতক্ষণ না তোমরা দুজনে সব নিয়ম পালন করছো ততক্ষণ আমি তোমাদেরকে দেখা করতে দিতে পারবো না। আমার আজ পুজো করতে ইচ্ছে করছিলেন। আমার স্বামীর সাথে কথা বলার জন্য আমার মনটা আনচান করছিল। তারপর থেকে রোজ রাতে আমি যখন পুজো করতে বসি তখন আমার শাশুড়ি মা আমার জন্য কিছু খাবার নিয়ে আসতেন। কোন দিন ফল, কোন দিন ক্ষীর, কোন দিন শরবত, আর সেটা খাওয়ার পরই আমার খুব ঘুম পেয়ে যেত। আমি এমন ভাবে ঘুমোতাম যেন আমি জান হারিয়ে ফেলেছি। ঘুমন্ত অবস্থায় আমার মনেও হতো কেউ যেন আমার কাছে আছে। আমি অজ্ঞান অবস্থায় সেটা বুঝতে পারতাম। একদিন আমি ঠিক করি যে আমাকে সত্যিটা জানতে হবে। কেন আমার শাশুড়ি মা রোজ রাতে আমাকে এমন খাবার খাওয়ায় যেটা খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। একদিন রাতে যখন আমার শাশুড়ি মা আমার ঘরে জুস নিয়ে এসে বলেন, বৌমা এটা খেয়ে না, তুমি শক্তি পাবে, এমনিতেই তুমি খুব দুর্বল হয়ে যাচ্ছ। আমি মাকে পরিষ্কার বলে দিই যে আমি এই জুসটা খাব না। আমি বলি, না মা, আজ আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমি বরং পুজোটা সেরে নিই। মা বলে, পুজো তো করবে, কিন্তু তার আগে এটা খেয়ে নাও। আমি খুব জোর দিয়ে বলি, না মা, আমি খাব না। আমার তেজ দেখে আমার শাশুড়ি মা ভয় পেয়ে যান। উনি বুঝতে পারেন যে আজ আমাকে কিছুতেই উনি কিছু খাওয়াতে পারবেন না, তাই উনি ঘর থেকে চলে যান। কিছুক্ষণ পর উনি একটা চাদর নিয়ে আসেন আর বলেন, বৌমা, তোমাকে আমি কতবার বলেছি পুজো করার আগে মাথায় একটা চাদর চাপা দিয়ে পূজা করবে। এই নাও, আমি তোমার জন্য একটা নতুন চাদর নিয়ে এসেছি। আমি সেই চাদরটা মাথায় চাপা দিয়ে নিলাম। তারপর সেটাই হলো যেটা আমি চাইছিলাম না। আমার খুব ঘুম পেয়ে গেল, আর আমি এত গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম যে সারা রাত আর চোখ খুলতে পারলাম না। যখন আমার ঘুম ভাঙল তখন সকাল 8টা বাজ। দেরি করে ঘুম থেকে ওঠা আমার অভ্যাস ছিল না, কিন্তু আজ আমার উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তবে দেরি করে ওঠার পরেও আমার মুডটা খুব ভালো ছিল, কারণ আমি বুঝে গেছিলাম যে এরপর আমাকে কি করতে হবে। আমি আমার শাশুড়ির চালাকি থেকে বাঁচার উপায় খুঁজে পেয়েছিলাম। আমি ঠিক করলাম যে এবার আমি ওনার পর্দা ফাঁস করেই ছাড়ব। সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়ার নাটক করলাম। রোজ রাতে আমার শাশুড়ি মা আমাকে ঘুম পাড়ানোর জন্য কিছু একটা করতেন, কিন্তু আজ আমি নিজে থেকেই ঘুমিয়ে পড়ার ভান করলাম যাতে মা কিছু করতে না পারেন। আমি 10 মিনিট এইভাবে শুয়ে থাকার পর আমার ঘরে কেউ একটা লোকে সে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর আমি তার পায়ের আওয়াজ পাই। সে আমার দিকেই আসছিল। সে আমার কাছে আস। আমি অনুভব করতে পারি যে সে একজন পুরুষ মানুষ। সে এসে আমার গায়ে হাত দেয়। আমি আর সহ্য করতে পারি না। আমি চোখ খুলে উঠে তারপর আমি যাকে দেখি তাকে দেখে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমি বিশ্বাস করতে পারি না যে আমাকে এত বড় ধোঁকা দেওয়া হয়েছে। আমার চোখ দিয়ে জল বেরিয়ে আমি আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, সব ভেঙে চুরমার হয়ে গে। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার শাশুড়ি মা আমাকে বেরিয়ে আসতে দেখে হাঁকড়ে তাকিয়ে থাকে। তার চেহারা থেকে সব রং উড়ে যায়। আমি মাকে বলি, আপনি আমার সাথে এটা কেন করলেন? আমার জায়গায় যদি আপনার নিজের মেয়ে থাকতো তাহলে আপনি এটা করতে পারতেন। আমি খুব কাঁদছিলাম। মা বলেন, বৌমা, এমন কথা বলুন, আমি তোমার চেক আপ করিয়েছ, তুমি মা হতে চলেছ। একদিন আমাদের বাড়িতে একজন দাইমা এসেছিলেন, তিনি তোমার চেক আপ করে গেছেন। আমার মাথার উপর আবার আকাশ ভেঙে পড়ে। আমি বলি, মা, আপনি তো বলেছিলেন যে আপনার ছেলের সাথে দেখা করার জন্য আমাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাস না করা অবধি আমি তার সাথে দেখা করতে পারব না। তাহলে আমার পেটে বাচ্চা কি করে এল? আপনি নিজে জানেন আপনি কি বলছেন। মা বলেন, বৌমা, আমাকে ক্ষমা করে দা। আমার কিছু করার ছিলেন? নিজের ছেলের সুখের জন্য আমাকে এটা করতেই হত। তার জন্য যদি আমি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো। আমি ঠিক করি আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না। মা বলেন, বোমা, তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারো না। এখন তোমার পেটে আমাদের বংশের সন্তান আছে। কিন্তু আমি মায়ের কোনো কথা শুনলাম না। আমি সোজা ঘরে গিয়ে নিজের জিনিসপত্র প্যাক করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আমি সোজা আমার মা বাবার কাছে গিয়ে উঠি। আমার মা বলেন, বেটা, আমাদের ক্ষমা করে দা। আমরা এই সব কিছুই জানতাম। আমরা তোমাকে ইচ্ছা করে কিছু বলিনি। আমি বলি, তোমরা আমার সাথে এটা করতে পারলে? তোমরা তো আমার নিজের লোক। তোমরা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করলে? মা বলে, আমাদের কিছু করার ছিল না। আমরা মেয়ের মা বাবা আর মেয়ের বাড়ির লোকেরা খুব নিরুপায় হয়। আমি মাকে বলি, তোমরা নিরুপায় ছিলে না, তোমাদের লোভ বেড়ে গেছিল। তাদের সাথে এভাবে কথা বলতে আমার ভালো লাগছিল না, কিন্তু কি কর, তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন আমি দেখি দরজার কাছে আমার বোন দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সেও তার স্বামীর সাথে ঝগড়া করে এসেছে। আমি জিজ্ঞেস করি, তুইও তোর শ্বশুর বাড়িতে সুখী নোস? সে বলে, তুই যখন তোর শ্বশুর বাড়িতে সুখী হতে পারছিস না তখন আমি কি করে হ? তোর তো এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, আর আমার বাড়িতে রোজ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য পয়সা থাকে না। পয়সার জন্য আমাদের বাড়িতে রোজ ঝগড়া হয়। আমার বর আমাকে মারধর করে। একবেলা খাবার জোগাড় করতে আমরা পাগল হয়ে যাই। এখন আমরা দুই বোন মা বাবার ঘাড়ে এসে বসে আছি। আমি বুঝতে পারছিলাম যে মা বাবার উপর খুব চাপ পড়ছিল। আমার বারবার সেই রাতের কথা মনে পড়ে যায় যখন আমার ঘরে কেউ একটা ঢুকেছিল আর আমি চিৎকার করে আমার শাশুড়ি মায়ের কাছে চলে গেছিলাম। আমার ঘরে যে এসেছিল সে আর কেউ নাই, সে আমার স্বামী।
আমি আমার স্বামীকে সেদিন প্রথমবার দেখি। সে এতটাই খারাপ দেখতে যে তাকে দেখে আমি ভয় পেয়ে যাই। আমি জানি না যে সে জন্ম থেকেই এরকম দেখতে নাকি কোনো দুর্ঘটনার কারণে এরকম হয়ে গেছে। সে যাই হোক, আমার স্বামী দেখতে একদম ভালো নেয়। একদিন রাতে আমি ভাবি যে আমি মা বাবার উপর খুব চাপ ফেলছি। মা বাবা যাই করেছে বাধ্য হয়ে করেছে। আমাকে ওই ছেলেটার সাথে বিয়ে না দিয়ে আর কোন উপায় ছিল না, কারণ আমরা খুব গরিব ছিলাম। আর গরিব ঘরের মেয়েকে কেউই ঘরে আনতে চায় না। তাদের বিয়ে দিতে হলে অনেক টাকা নগদ দিতে হয়। আমার শাশুড়ি মা যেটা করেছে বাধ্য হয়ে করেছে। সব মাই চায় তাদের ছেলেরা সংসার করুক, সবাই চায় নাতি নাতনির মুখ দেখতে। আমার স্বামী তার মাকে বলেছিল যে তার চেহারাটা আমার থেকে লুকিয়ে রাখত, কারণ আমার মতন খারাপ দেখতে ছেলের সাথে কোনো মেয়ে সংসার করতে চাইবে না। আমি আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম যে আমি এত্তিকের সাথে সংসার করব। আমি নিজের জিনিসপত্র গুছিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে এলাম, যেখানে আমার স্বামী আর আমার শাশুড়ি মা আমার জন্য অপেক্ষা করছিল। এত্তিক আমার কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দা, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস কর আমার মনটা খুব ভালো, আমি তোমার সব কথা শুনব। আমার শাশুড়ি মা আমার কাছে ক্ষমা চাইলেন। আমি ওদেরকে ক্ষমা করে দিলাম আর ঠিক করলাম ঋত্বিকের সাথেই থাক। ধন্যবাদ বন্ধুর।